পৌরুষত্ব আসলে কি? আসল পুরুষ বা প্রকৃত পুরুষ কেমন হয়? কি গুণ থাকে তার মধ্যে? আসল নারীত্ব কি বিষয়? প্রকৃত নারী বা কেমন হয়? রিলেশনের থেকেও কেন নারী বা পুরুষের মনে ঢুকে পড়ে তৃতীয় ব্যক্তি? ডিজিটাল যুগে খুব সহজে একদিকে যেমন ঘরে ঘরে ঢুকে পড়ছে পরকীয়ার ছায়া, সোশ্যাল মিডিয়া খুললেই বিরহ, ব্যথা, প্রাক্তনের জন্য হাহাকার, কান্না, যেন বর্তমান সম্পর্কে থাকা নারী বা পুরুষটির মধ্যে কোনো গুণ নেই। আপাদ মস্তক হরেক দোষে দুষ্ট। যত গুণ ছিল সে না পাওয়া প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার মধ্যে, বা নতুন করে পাওয়া সে তৃতীয় ব্যক্তির মধ্যে। কেন হয় এমন? কেমন লাগে সেই নারী বা পুরুষের যাকে তার স্বামী বা স্ত্রী বা বর্তমান প্রেমিক বা প্রেমিকা তৃতীয় ব্যক্তির জন্য মানসিক বা শারীরিক অত্যাচার করে বা ইমোশনাল টর্চার করে? আপনার সব প্রশ্নের উত্তর পাবেন আজকের কাহিনীতে। কথা দিচ্ছি, কাহিনীটা যদি একটুও না টেনে পুরোটা দেখেন, আপনি হাসতে হাসতে কাঁদতে বাধ্য হবেন। হয়তো প্রথমবারের জন্য চোখের জল ফেলবেন আপনার স্বামী বা স্ত্রীর জন্য, বা লয়াল রিলেশনে থাকা মানুষটির জন্য। সংসারটা বা বর্তমান রিলেশনটা আপনার মাথা ব্যথা মনে না হয়ে হয়তো এক টুকরো বেহেশত বা স্বর্গ মনে হবে। তো প্রিয় দর্শক বন্ধু, চলুন শুরু করা যাক দ্য স্টোরি অফ কৌশল্যা সুপ্রাজা রামা। কাহিনীর শুরুতে দেখা যায় সন্তু নামে এক যুবককে, যার বিয়ে ঠিক হয়েছে। তাই হবু বউ আর হবু শ্বশুর শাশুড়ির সাথে এনগেজমেন্ট রিং কিনতে গেছে। হবু বউয়ের হাত ধরে রিং ট্রাই করতে গেলেই তার হবু শ্বশুর হাঁ হাঁ করে ওঠে। মেয়ের হাত টেনে সরিয়ে বলে, হুঁ, এখন নয়, আগে নয়, এনগেজমেন্টের দিন পরাবে এনগেজমেন্ট রিং। এমন সময় সন্তুর মোবাইলে একটি কল আসে পুলিশের। পুলিশ বলে, তুমি রামকে কিভাবে চেনো? সন্তু বলে, আমি রামের মাস্তুতো ভাই, আবার রামের বন্ধু, তবে আমি মেয়ে হলে ও হতো আমার হাজব্যান্ড। পুলিশ বলে, এই ঠিকভাবে কথা বলো। সন্তু বলে, ও আমার কাজিন। কেন, কি হয়েছে? পুলিশ বলে, ব্যানারঘাটা রোডে কানভি হসপিটালে চলে এসো, আর্জেন্ট। সন্তু বলে, কি হয়েছে রামের? তখনই দেখানো হয় কি হয়েছে রামের সাথে। কোনো একটি পার্টিতে ওয়েটারের ট্রে থেকে একটি ওয়াইনের বোতল তুলে এক মহিলা ছুঁড়ে মারে রামের মাথার পেছন দিকে। রাম মুখ থুবড়ে পড়ে যায়, মাথা ফেটে গল গল করে রক্ত বেরোতে থাকে। এখানে সিন শিফট হয়। সন্তু তার হবু শ্বশুর শাশুড়ির সাথে হসপিটালে ছোটে। সন্তু ওটির বাইরে থেকে দেখে রাম অপারেশন টেবিলে শুয়ে আছে। সন্তু অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ বাদে ডক্টর বেরিয়ে জিজ্ঞাসা করে, পেশেন্ট রামের বাড়ির লোক কে আছে? সন্তু ছুটে আসে। ডাক্তার বলে, মাথায় মারাত্মক চোট পেয়েছে, পেশেন্ট বেঁচে যাবে, তবে ব্রেন ডেথের চান্স আছে, বেঁচেও মৃতের মতো হতে পারে। সন্তুর হবু শ্বশুর বলে, এ তো মনে হচ্ছে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস। হসপিটালের কর্মী বলে, স্যার, ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেস না, ড্রিঙ্ক অ্যান্ড হিট কেস। বউ মদ খেয়ে বোতল ছুঁড়ে মাথায় মেরেছে। সন্তুকে তার হবু শ্বশুর বলে, বুঝেছি কেসটা। কেউ যদি কারোর বউকে টিজ করে তাহলে সে ওই লোককে শায়েস্তা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমি জীবনে প্রথম দেখলাম নিজের বউ তার নিজের স্বামীর মাথা ফাটিয়েছে। এরকম ফ্যামিলিতে কোনো বাবা কিভাবে তার মেয়ের সম্বন্ধ করতে পারে? এনগেজমেন্ট রিং পকেট থেকে বের করে সন্তুর হাতে দিয়ে বলে, এই রিং অন্য মেয়েকে পরাবে, আর না হলে তোমার ওই কাপুরুষ ভীরু কাজিনকে দেবে। যদি তার জ্ঞান ফেরে, তোমার সাথে আমার মেয়ের বিয়ে ক্যান্সেল। সন্তু বলে, কি বললেন? ভীরু, কাপুরুষ, মেজাজহীন? আপনি জানেন কেমন পুরুষ আমার কাজিন রাম? এখানে সিন কাট হয় আর কাহিনী ফ্ল্যাশব্যাকে চলে যায়, আর প্রকৃত পুরুষ রামের কাহিনী শুরু হয়। ছোটবেলার স্কুল জীবন, যখন রাম এত ছোট যে তার পৌরুষত্বের মানে বোঝার মতন বয়স হয়নি। তখন স্কুলের এক প্রোগ্রামে দ্রৌপদীর বস্ত্রহরণের দৃশ্যে দ্রৌপদীর রোল করতে রাজি হয়ে যায় রাম। দুঃশাসন তার শাড়ি খুলতে থাকে, আর দ্রৌপদী বেশি রাম ডাকতে থাকে, কৃষ্ণ কৃষ্ণ, তোমার বোনের সম্মান বাঁচাও। এই সময় সন্তুর স্টেজে ঢোকার কথা, কারণ সে কৃষ্ণার রোল করছে, কিন্তু সে তখন স্টেজের পেছনে বসে বাদাম খেতে ব্যস্ত। স্যার ছুটে এসে তাকে টেনে স্টেজে তুলে দেয়। ততক্ষণে দ্রৌপদীর শাড়ি প্রায় খুলে গেছে। ছেলেকে চিনতে না পেরে রামের বাবাও সব দর্শকের সাথে হাসতে থাকে। রামের মাকে জিজ্ঞাসা করে, এতে তো আমাদের ছেলে ছিল এই নাটকে, সে কই? রামের মা বলে, ওই তো দ্রৌপদী রোল করছে আমাদের ছেলে রাম। তখন রেগে গিয়ে রামের বাবা সিদ্ধেগৌড়া স্টেজে উঠে রামের মাথার পরচুলার টেনে ছুঁড়ে ফেলে দেয়, শাড়ি খুলে ধুতি পরিয়ে দেয়, আর বলে, ধুত্তরি, আমার ছেলেকে মেয়ে সাজিয়ে অ্যাক্টিং করাচ্ছে, কার পারমিশনে? স্কুলের টিচার বলে, ওর মা পারমিশন দিয়েছে। সিদ্ধেগৌড়া তখন বইয়ের উপরে খেপে যায়, রেগে তাকে মারতে যায়, আর ধমকে বলে, এরকম যেন আর না হয়, নইলে তোমার ছাল চামড়া তুলে দেবো। আর ছেলের দিকে তাকিয়ে বলে, এই তুই হলি বেটার ছেলে, বেটার ছেলের মতো বাঁচবি, মরদের মতো হবি, বুঝলি? রাম ঘাড় নাড়ে। দেখে শুনে সব দর্শক থমকে যায়, কিন্তু সিদ্ধেগৌড়া তার ছেলে রামের মনে আসল মরদের ধারণা ঢুকিয়ে দেয়।
আর এই পৌরুষত্বের অহংকার তার মধ্যে এমনভাবে ঢুকে যায় যে একদিন ক্লাসের ম্যাডাম রামকে ক্লাসে গল্প করার জন্য দাঁড় করিয়ে দেয়, হাত পাততে বলে, স্কেল দিয়ে মারার জন্য। রাম তখন সকলকে অবাক করে বলে, ম্যাডাম আমি মার খাবো, তবে পুরুষ টিচারকে ডাকুন, কোনো মহিলার হাতে আমি মার খেতে পারবো না। ম্যাডাম বলে, ইডিয়েট, এ আবার কেমন মেয়েলি গো, হাত বাড়াও। রাম হাত বাড়ায়, ম্যাডাম স্কেল দিয়ে হাতে জোরে জোরে মারতে থাকে। রাম নির্বিকার মুখে ওই মার সহ্য করে। আর এই বাপ বেটার মাঝে রামের মা কৌশল্যার জীবন স্যান্ডউইচের মতো হয়ে যায়। একদিন রামের মা তার বাবার ধুতি আয়রন করছে। রামের বাবা তার মায়ের ওপরে চোটপাট করে, এই এখনো হয়নি? রামের মা থতমত খেয়ে বলে, এই হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে। রাম চেয়ারে বসে তার মাকে ডাকে, মা জুতো পরিয়ে দাও। তার মা ছুটতে ছুটতে এসে বলে, এই তো আসছি। আর এক রাতে সিদ্ধে গৌড়া মদ খেয়ে ঢোকে, চিৎকার করে বউকে ডাকে, এই কৌশল্যা। রামের মা বলে, মদ খেয়ে এসেছেন, টলছেন, পড়ে যাবেন, সাবধানে, বলে ধরতে যায়। রামের বাবা বলে, আমি পুরুষ, বেটা ছেলে কখনো পড়ে না, বলতে বলতে ধপাস করে মেঝেতে পড়ে যায়। আর যা খেয়েছিল সব উগড়ে দেয়। রামের মা তাকে ধরে চেয়ারে বসিয়ে দেয় আর নোংরা পরিষ্কার করতে থাকে। রাম তার মাকে ডাকতে থাকে, মা আমার মাথা টিপে দাও। রামের মা বলে, আসছি বাবা। রাম তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়ে আর তার মা মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। কিছুদিন পরে ম্যাডামের ক্লাস টেস্টে রাম আর তার মাস্তুতো ভাই সন্তু দুজনেই ফেল করে। ম্যাডাম বলে, তোমরা দুজনেই ফেল করেছো, পেরেন্টের সিগনেচার লাগবে, নইলে দুজনের কাউকে আমরা আর ক্লাসে অ্যালাউ করবো না। সন্তু রামকে বলে, আমরা এখন কি করব? তুই কি মামাকে দিয়ে সাইন করাবি? রাম বলে, তুই পাগল নাকি? সে তার বাবার সই নকল করে জমা করে দেয়। পরে একদিন রিপোর্ট কার্ড হাতে পেয়ে রামের বাবা তার মায়ের ওপরে চোটপাট করে। রামকে জিজ্ঞাসা করে, ফেলের নিচে আমার সাইনটা কে করেছে? আমি তো করিনি সাইন। রাম তখন ভয়ে ভয়ে মায়ের দিকে তাকায়। তার মা দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়, বলে, আমি করেছি সাইন। শুনেই তার গালে ঠাস করে এক চড় মারে তার বাবা, বলে, আমাকে না জানিয়ে সই করলি কেন? এই সব চেক সাইন করাই, বলে পেটাতে থাকে। ভয়ে ভয়ে রাম আর তার মাস্তুতো ভাই এসব দেখতে থাকে। পরদিন স্কুল যেতে যেতে দুই বন্ধু গল্প করতে থাকে। সন্তু তার বন্ধু রামকে বলে, কাল রাতে আঙ্কেল আন্টিকে পেটাচ্ছিল, আর আজ আন্টিকে দেখছি হাসি মুখে সব কাজ করছে। তার মানে পুরুষ পেটাবে আর নারী পিটুনি খাবে, এটাই মনে হয় নর্মাল ব্যাপার। এভাবে তারা বড় হতে থাকে। স্কুলে সন্তুর দিব্যা নামের একটি মেয়েকে ভালো লেগে যায়। সে দিব্যার সাথে বন্ধুত্ব বাড়ানোর চেষ্টা করে। রাম দেওয়ালে SD লেখা দেখে জিজ্ঞাসা করে, এই SD মানে কি রে? আমি বুঝি না। S আর D হলো সন্তু আর দিব্যার শর্ট ফর্ম, অথবা স্টুপিড ডিঙ্ক। বেশ কিছুদিন ধরে দেখছি তোর মতিগতি অন্যরকম, ব্যাপারটা কি? সন্তু বলার চেষ্টা করে, আরে দিব্যা ক্লাস টপার, তাই নোটের জন্য একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছি। জীবনেতে বড় হওয়ার চেষ্টা করা উচিত নাকি? রাম বলে, কোনো মেয়ের সাহায্য নেওয়া এটা কোনো পুরুষত্বের পরিচয় হলো? ফেল করবি তাও ভালো, কিন্তু কোনো মেয়ের সাহায্য নিবি না, পুরুষের মতো বাঁচ। তোর কাছে দুটো অপশন, হয় তুই ওই মেয়েটাকে বেছে নে, আর না হলে আমাকে। দুজনের মধ্যে একজনকে বেছে নে তুই। তারপর থেকে ফাইনাল ইয়ারে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত তাদের এরকম ভাবে এই পুরুষত্বের অহংকারের মধ্যে দিন কাটতে থাকে। এরপর একদিন কলেজের একটা দিনে দেখা যায় রামকে সিগারেট ধরিয়ে দিচ্ছে সন্তু। রামকে অনেকেই পছন্দ করে। এর মধ্যে একটি মেয়ে এসে তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। মেয়েটি তার বান্ধবীদের বলে, দেখ আমি কি করি। রাম তখন তার বন্ধুদের সাথে বসে সিগারেট খাচ্ছিল। মেয়েটি রামের সামনে গিয়ে বলে, এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ এ লাইটার? সন্তু বলে, দেশলাই চলবে? রাম বলে, নিশ্চয় আগুন ধরে এমন কিছু হলেই চলবে। সন্তু মেয়েটিকে দেশলাই দিতে গেলে মেয়েটি রামকে বলে, কিছু যদি মনে না করো দেশলাইটা কি ধরিয়ে দেবে? রাম দেশলাই কাঠি জেলে মেয়েটির সিগারেটে আগুন দেয়। মেয়েটি সিগারেট খেতে খেতে রামকে বলে, শুনেছি তুমি মেয়েদের পছন্দ করো না, কিন্তু লক্ষ্য করলাম তুমি এখন যে মেয়েটিকে সিগারেট ধরিয়ে দিলে, তুমি সেই মেয়েটিকে দেখছিলে। রাম এদিক ওদিক তাকায়। মেয়েটি বলে, কি খুঁজছো? রাম বলে, তুমি এখনই বললে না যে আমি একজন মেয়েকে দেখছিলাম, তাই খুঁজছি, এখানে মেয়ে কোথায়? মেয়েটি বলে, কেন? আমি এই তো তোমার সামনে। রাম মেয়েটাকে বলে, মেয়েরা প্রদীপ জ্বালায়, সিগারেট না, বুঝলে ব্রো? আমি তোমাকে ব্রো এই বলে ডাকবো। তোমার মধ্যে মেয়ের কোনো গুণ নাই, ওকে ব্রাদার? মেয়েটা রাগী মুখে তাকে দেখতে থাকে। রাম, দেখছো কি, গেট লস্ট, বলে সেখান থেকে চলে যায়। এরপর রাম বাবা মার কাছে আবদার করে একটি বুলেট বাইকের জন্য, কিন্তু তার বাবার অত টাকা ছিল না। তখন তার মা তার বাবাকে কিছু টাকা দেয়, বলে এগুলো সংসার খরচ থেকে বাঁচিয়ে রেখেছিলাম। এই টাকায় তার বাবা সে বাইক কিনে দেয়। এরপর একদিন কলেজে ফার্স্ট ইয়ারে শিবানী নামে একটি মেয়ে ভর্তি হয়। শিবানীকে র্যাগিং করতে গিয়ে কিছু সিনিয়র স্টুডেন্টস বলে, তোমাকে একটা সিম্পল টাস্ক দেব। শিবানী বিনয়ের সাথে বলার চেষ্টা করে, ডিন তো বলেছেন এখানে র্যাগিং অ্যালাউড নয়। মেয়েরা হেসে ওঠে আর বলে, রুল ব্রেক করাই আমাদের কাজ। তুমি ওই যে লম্বা হ্যান্ডসাম ছেলেটাকে দেখতে পাচ্ছ যে সিগারেট ধরাচ্ছে, তোমার টাস্ক হলো তার কাছ থেকে ফোন নাম্বারটা জোগাড় করা। তুমি তাকে এটা বলতে পারবে না যে আমরা তোমাকে র্যাগিং এর জন্য এটা বলেছি। শিবানী রাজি হয়ে যায়, বলে আচ্ছা ঠিক আছে। একজন সিনিয়র বলে, আর তুমি যদি ব্যর্থ হও তাহলে আমার সাথে ডেটিং করবে।
শিবানী রামের কাছে গিয়ে বলে, এক্সকিউজ মি, তুমি তো রাম তাই না? রাম বলে, হ্যাঁ বলো কী ব্যাপার। শিবানী বলে, যদি কিছু মনে না করো তাহলে কি তোমার নাম্বারটা পেতে পারি? সন্তু বলতে শুরু করে 9650। রাম তখন তার দিকে কটমাট করে তাকায় আর সন্তু থেমে যায়। শিবানীকে জিজ্ঞেস করে, কেন দরকার? শিবানী বলে, তোমার তো মেকানিক্যাল ডিপার্টমেন্ট, তাই ডাউট ক্লিয়ারিংয়ের জন্য কল করতে পারতাম আর কি। সন্তু বলে, ওকে কল করলে ডাউট ক্লিয়ার তো নয়, আরও কনফিউজ হয়ে যাওয়ার চান্স আছে। আর শোনো, আমরা টোকাটুকি করে পাস করি, তুমি এক কাজ করো, তুমি টপার রাজেশের সঙ্গে দেখা করো। রামের ইগোতে লাগে। সে সন্তুকে বলে, কেন ফ্রেশারদের কাছে আমাকে বেইজ্জত করছিস? শিবানী রামের মুখ থেকে সিগারেটটা নেয় আর মাটিতে ফেলে দেয়, বলে, স্মোকিং কজেস ক্যান্সার। সন্তু বলে, আরে আমরা জানি তো, সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে। শিবানী তাও বলে, প্লিজ রাম, স্মোক করো না। সন্তু বলে, সকাল সকাল এসব কি শুরু করলে? শিবানী সঙ্গে সঙ্গে বলে ওঠে, আই লাইক হিম। সকলে ভাবলো অন্য মেয়েদের মতো রাম একেও অপমান করবে, কিন্তু রাম শিবানীর মোবাইলটা চায় আর তার কন্ট্যাক্ট নাম্বারটা টাইপ করে দেয়। শিবানীকে তার ভালো লেগে যায়, কিন্তু তার মেল ইগোর কারণে কাউকে সে কথা বলে না, শিবানীকেও কিছু বলে না। শিবানীকে একদিকে দেখলে সে অন্যদিকে চলে যায়। একদিন শিবানী সন্তু আর রামের কাছে গিয়ে বসে। রামকে বলে, রাম কি ব্যাপার, ক্লাসরুম ছাড়া আর সব জায়গায় তোমাকে দেখা যায়? রাম এদিক ওদিক দেখতে থাকে। শিবানী বলে, আরে আমি তোমার সামনে আছি আর তুমি কি খুঁজছো? শিবানী রামকে সত্যটা বলে দেয়, বলে, সেদিন যদি তোমার নাম্বারটা নিতে না পারতাম তাহলে আমাকে অভির সঙ্গে ডেটে যেতে হতো, তাই বাধ্য হয়ে তোমাকে মিথ্যে বলেছিলাম। তোমার ইমোশন নিয়ে খেলতে চাইনি আমি, আই এম সরি। রাম চুপ করে থাকে। শিবানী বলে, রাম কিছু বলো। রাম তারপর শিবানীকে বলে, তোমার ফোনের কন্ট্যাক্টসটা খোলো, ফোনটা দাও। শিবানী ফোনটা দিলে রাম কন্ট্যাক্টস থেকে তার নাম্বারটা ডিলিট করে দেয়, দিয়ে শিবানীকে ফোনটা ফেরত দেয়, বলে, তোমার ফোন থেকে আমার কন্ট্যাক্টটা ডিলিট করে দিলাম। বলে অ্যাটিটিউড নিয়ে রাম সেখান থেকে বেরিয়ে যায়। এরপর একদিন কলেজে শিবানীর পিছু নেয় অভি বলে সেই সিনিয়র, বলে, শিবানী চলো ডিনারে যাই। শিবানী বলে, আমি তোমার সাথে কোথাও যেতে চাই না, আমার কোনো ইন্টারেস্ট নেই, আমি অন্তত 10 বার বলেছি তোমাকে এই কথা। অভি তাও বলে, তোমার মতো মেয়েরা আমাদের পাত্তা দেয় না, রামের মতো অ্যাটিটিউড দেখানো ছেলেদের তোমরা পাত্তা দাও। শিবানী বলে, রামের সাথে তোমার তুলনা হয় না, ওর লেভেল আলাদা। অভি বলে, ঘোড়ার ডিমের লেভেল, রামের মতো ছেলেদের আমার বাগানে মালির কাজ করায়। রাম তখন সেখান দিয়ে যাচ্ছিল। এসব শুনে রাম খেপে যায় আর অভিকে আচ্ছা করে ধোলায় দেয়, কি প্রভু, বাগানে মালির কাজ করাবে না? 3 ফুট হাইট আর 5 ফুট হাইটের মেয়ে চাই তোমার না? দেবো আর দেবো, যা ভাগ। শিবানীকে ডাকে, বলে, এই তুমি এই ব্লকে কি করছো? তোমার কি এটা ডিপার্টমেন্ট? শিবানী বলে, না। রাম বলে, তো এখানে কি করছো? শিবানী বলে, তোমার খোঁজে এসেছিলাম। রাম বলে, বাবা মারা সন্তানদের লেখাপড়া করতে কলেজে পাঠায়, এসব কাণ্ডজ্ঞানহীন আচরণ করার জন্য নয়। শিবানী হাসে। ছুটির পর শিবানী রামের পিছু পিছু যায়, বলে, রাম তোমার নোটস নিতাম। রাম কোনো কথা বলে না। শিবানী বলে, রাম আমার ঘড়িটা ভেঙে গেছে, টাইমটা বলবে? শিবানী বলে, রাম রেগে আছো? রাগলে না তোমাকে খুব কিউট দেখায়। শিবানী রামের রাস্তা আটকে দাঁড়ায়। রাম বলে, তুমি আর আমাকে বিরক্ত করো না। শিবানী মিষ্টি করে হেসে রামের গালে একটা কিস করে। তারপর আর কি, রামের মন গলে যায়, কারণ আগে থেকেই শিবানীর উপর তার দুর্বলতা ছিল। শুরু হয়ে যায় রাম আর শিবানীর প্রেম পর্ব। বাইকে ঘোরাঘুরি, নাচা গানা, ঝিলের ধারে গিয়ে মাছ ধরা, এইসব চলতে থাকে। তাদের প্রেম পর্ব ধীরে ধীরে জমে উঠেছে। আর এভাবেই রামের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। একদিন ক্যাম্পাস ইন্টারভিউতে রাম আর সন্তু বেঙ্গালুরুর একটা ফার্মে চাকরি পেয়ে যায়। একই কোম্পানিতে তারা জয়েন করে। তারা দুজনেই একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতে শুরু করে। শিবানীর সাথে ফোনে প্রেমালাপ চলতে থাকে রামের, আর মাঝে মাঝে দেখা সাক্ষাৎ। হঠাৎ একদিন শিবানী রামকে সারপ্রাইজ দিয়ে তার ফ্ল্যাটে চলে আসে। দেখে এঁটো থালা বাসন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, যেমনটা ছেলেদের ফ্ল্যাটে বা মেসে থাকে আর কি। শিবানী বলে, এত অগোছালো করে রেখেছো, আমি পরিষ্কার করে দিচ্ছি, বলে খাবারের প্লেট ওঠাতে যাই। রাম বলে, আরে না না, রেখে দাও, আমি করে নেব। ঠিক আছে, আমি তাহলে রেডি হয়ে আসি, বাইকে ঘুরবো, বলে শিবানী ড্রেস চেঞ্জ করার জন্য রুমে ঢোকে। ড্রেস চেঞ্জ করে শিবানী রুমের দরজা খুলে বেরিয়ে আসে আর রামকে বলে, কেমন লাগছে আমাকে? রাম বলে, কেমন লাগছে? এটা কেমন ড্রেস? যাও কিছু ভদ্রস্থ পোশাক পরে এসো। শিবানী বলে, এক্সকিউজ মি, কি ভদ্রস্থ? এটা কি অশালীন পোশাক? রাম বলে, আরে তুমি জানো না, এখানকার লোকজন না ন্যারো মাইন্ডেড, তারা খারাপ ভাববে, খারাপ নজরে দেখবে। শিবানী বলে, তুমি কি সিরিয়াস বলছো রাম? কে কি ভাবলো তাতে আমাদের কি? রাম বলে, যাও চেঞ্জ করে এসো। শিবানীর মুড অফ হয়ে যায়। সে বলে, রাম তোমার হয়েছেটা কি? তুমি কি সেই রাম আছো নাকি বদলে গেছো? রাম বলে, হ্যাঁ, এটা তো তোমাকে জিজ্ঞেস করা উচিত, তুমি কি সেই শিবানী আছো না বদলে গেছো? শিবানী বলে, আমি না এলেই ভালো হতো। রাম বলে, আমার মুড অফ করো না, যাও ড্রেস চেঞ্জ করে এসো। ড্রেস নিয়ে এত ঝামেলা করছো কেন?
সন্তু ম্যানেজ করার চেষ্টা করে, বলে শিবানী আসলে বাইরে ঠান্ডা তো, স্কিন ড্রাই হয়ে যেতে পারে, তাই সেটা ভেবেই রাম তোমাকে ড্রেসটা চেঞ্জ করতে বলছে। শিবানী আর কথা বাড়ায় না, বলে ঠিক আছে আমি চেঞ্জ করে আসছি। শিবানী একটা লং ড্রেস পরে আসে, রামকে সরি বলে। রাম বলে আরে ঠিক আছে চলো যাওয়া যাক। তারা তিনজনে একটি ডান্স বারে যায়। ড্রিঙ্কসের কাউন্টারে গিয়ে সন্তু শিবানীকে জিজ্ঞাসা করে কি নেবে, অ্যাপেল জুস, লেমন জুস? শিবানী হেসে বলে আমাকে রিয়েল ম্যাককয় দাও। রাম বলে সেটা আবার কি? শিবানী বলে কেন, হোয়াইট রাম। রাম অবাক হয়, বলে তুমি ড্রিঙ্ক করো? শিবানী বলে হ্যাঁ মাঝে মাঝে করি তো। রাম বলে আমি তো জানতাম না তোমার ড্রিঙ্ক করার হ্যাবিট আছে। শিবানী বলে এটা হ্যাবিট নয়, মাঝে মাঝে খাই। রাম বলে কিন্তু শিবানী তুমিও যদি ড্রিঙ্ক করো তো কার ড্রাইভ করবে কে, আমাদের বাড়ি নিয়ে যাবে কে? আমরা দুজনে তো ড্রিঙ্ক করব। সন্তু বলে আমি তাহলে আজকে ড্রিঙ্ক করছি না। রাম তাকে চিমটি কেটে থামিয়ে দেয়। শিবানী বলে আচ্ছা ঠিক আছে আমি ড্রিঙ্ক করছি না, তোমরা করো। সে ব্লু লেগুন মকটেল অর্ডার করে। রাম আর সন্তু ড্রিঙ্ক করে। আর সত্যিই ফেরার পথে তাদের পেছনে বসিয়ে শিবানী কার ড্রাইভ করে বাড়ি নিয়ে আসে। শিবানীর মনটা বিষণ্ণ হয়ে যায় রামের এই ওভার পজিটিভনেস দেখে। পরদিন সকালে রামের বাড়ি থেকে ফোন আসে। রামের বাবা বলেন রাম তোর বায়োডাটা আর কিছু রিসেন্ট আর ডিসেন্ট ছবি পাঠাস তো আমাকে। রাম বলে কেন? তার বাবা বলে আমরা তোর জন্য একটা মেয়ে দেখেছি, MBBS করছে, দেখতেও বেশ ভালো, মেয়েটার বাবা মায়েরও আগ্রহ আছে, তোর মায়েরও বেশ পছন্দ। রাম বলে মাকে দাও ফোন। রামের মা বলে হ্যালো বেটা, মেয়েটা ভালো, কালচারাল আর আচার আচরণও ভালো, আমাদের বাড়ির জন্য একেবারে আদর্শ বৌমা হবে। রাম বলে মা তোমার আজকালকার মেয়েদের ব্যাপারে কোনো ধারণা নেই, তারা লোকের সামনে একরকম আর ভেতরে আর একরকম, আসল রংটা তারা দেখায় না। মা আমি এখন বিয়ে করতে পারবো না। রাম ফোন রেখে দেয়। রাত্রে রাম শিবানীকে ফোন করে, বিজি পায়। আরও 2-3 বার কল করে, বিজি পায়। শিবানী কারোর সাথে কথা বলছে। কিছুক্ষণ বাদে শিবানী কল ব্যাক করে। রাম রেগে গিয়ে বলে 8 ঘন্টা ধরে কল করছি, তুমি কার সাথে কথা বলছিলে এতক্ষণ? শিবানী বলে আমি সোমনাথের সাথে কথা বলছিলাম। রাম বলে তুমি ওর কল কেটে আমার তো কলটা রিসিভ করতে পারতে। শিবানী হেসে বলে আরে প্রভু এত পজিটিভ হয়ে যাচ্ছ কেন, এখন তো কথা বলছি নাকি? রাম বলে আমি পজিটিভ না কেউ কল করলে ডোন্ট কেয়ার ভাব নিয়ে রিসিভ না করাটা অ্যারোগ্যান্স, কোনটা? শিবানী বলে আই এম সরি। আচ্ছা ওসব বাদ দাও, গুড নিউজটা তো শোনো। রাম বলে আমার এখন কিছু শোনার মুড নেই, কাল ফোন করব, সঙ্গে সঙ্গে রিসিভ করবে বলে রাম কলটা কেটে দেয়। ছুটিতে রাম বাড়ি ফিরলে তার মা তাকে বিয়ের কথা বলে। রাম রেগে যায়, বলে আমাকে বিয়ের ব্যাপারে কিছু বলো না। রাম শিবানীকে কল করে কিন্তু বিজি পায় আর প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। সঙ্গে সঙ্গে শিবানী কল ব্যাক করে, বলে সরি রাম, একটা কলে একটু বিজি ছিলাম, একজনের সঙ্গে একটু কথা বলছিলাম। রাম বলে কে, সুমন্ত? আমি রাতে দিনে যখনই কল করি তুমি ওর সাথে কলে বিজি থাকো। শিবানী বলে রাম প্লিজ আবার শুরু করো না, আমরা একসাথে একটা প্রজেক্টে কাজ করছি, আমরা জাস্ট ফ্রেন্ড। দর্শক বন্ধুরা, এই জাস্ট ফ্রেন্ডের চক্করে কত সম্পর্ক যে প্রতিনিয়ত বিষাক্ত হচ্ছে তার খবর কে রাখে? কেউ তার প্রেমিক বা প্রেমিকার, স্বামী বা স্ত্রীর এই বেশি দরদ দেখানো জাস্ট ফ্রেন্ডকে সহ্য করতে পারে না। রাম বলে একটা ছেলে আর একটা মেয়ে কখনোই জাস্ট ফ্রেন্ড হতে পারে না শিবানী। শিবানী বলে আচ্ছা এসব ছাড়ো এখন। রাম বলে আমি এখন মাইসোরে আছি, চলো আমরা যেখানে রেগুলার দেখা করতাম সেখানে আমরা দেখা করি। শিবানী রাজি হয়ে যায়। তারা একটা রেস্তোরাঁয় দেখা করে। রাম বলে চলো কিছু খাবার অর্ডার করি। শিবানী বলে আচ্ছা হালকা কিছু বলো। রাম বলে কেন হালকা কেন? শিবানী বলে আসলে বন্ধুদের সাথে লাঞ্চের একটা প্ল্যান আছে, তুমি এখানে আসছো সেটা তো আগে থেকে জানতাম না। রাম বলে ওটা ক্যান্সেল করে দাও, অন্য কোনো দিনের জন্য প্ল্যান করো। শিবানী বলে রাম ওরা আমার জন্য অপেক্ষা করবে। রাম বলে ওদের বলে দাও তুমি আমার সাথে আছো। শিবানী বলে রাম আমি ওদের ট্রিটটা দিচ্ছি, আমি না গেলে ব্যাপারটা খারাপ দেখায়। রাম তখন বলে আমি সব কাজ ফেলে এখানে ছুটে এলাম আর তুমি এখন এসব বলছো, তুমি অন্য কারোর সাথে লাঞ্চ করতে চাইছো, ঠিক বলছি তাই না? শিবানী বলে সে অন্য কেউ না, সে আমার বন্ধু, আর এটা আগে থেকে ঠিক করা ছিল, তোমার হঠাৎ করে এই দেখা করতে আসাটা তো আমার জানা ছিল না, আর এই জন্য ওটা ক্যান্সেল করা কি ভুল হবে না? রাম বলে ও তার মানে তুমি বলতে চাইছো আমার স্যাক্রিফাইসের কোনো মূল্য নেই, আমি ছুটে এলাম তোমার সাথে দেখা করতে আর তুমি ছি এত অকৃতজ্ঞ। শিবানী তখন রেগে যায়, উঠে দাঁড়ায়, বলে অকৃতজ্ঞ কে? আমি? তুমি বলো আমার জন্য তুমি কি করেছো? তুমি খোঁজ নিয়েছো যে আমার কিভাবে চলছে? তুমি সবসময় নিজের কথাই বলো, তোমার কোনো আইডিয়া আছে যে আমার জীবনে কি চলছে? কোন ভালো খবরটা তোমাকে আমি জানাতে চেয়েছিলাম? আমি কেনই বা আজকে ট্রিট দিচ্ছি? তুমি আমার ব্যাপারে কিচ্ছু জানো না, তুমি কখনো জানতেও কি চেয়েছো? রাম তখন রেগে গিয়ে উঠে দাঁড়ায়, আঙুল উঁচিয়ে বলে এই তুমি লিমিট ক্রস করো না, আমার মুড কিন্তু ভালো নেই। শিবানী চিৎকার করে, বলে না আমি সবসময় চুপ করেছিলাম এতদিন, তাই সবকিছু ঠিক চলছিল, এমনকি তুমি ভুল করলেও আমি মেনে নিয়েছি, আমি আগে সরি বলেছি,
ক্ষমা চেয়েছি। আমি বেঁচে আছি না মরে আছি সেটাও তুমি ঠিক করে খোঁজ নাওনি। তুমি পুরুষ, তাই তোমার ইচ্ছে সব মাথায় করে চলতে হবে, তাই না? যখন তুমি কল করবে আমাকে সঙ্গে সঙ্গে ধরতে হবে, যখন ডাকবে সঙ্গে সঙ্গে ছুটতে হবে, তোমার মুড ভালো না থাকলেও আমাকেই সরি বলতে হবে, আমাকেই চুপচাপ থাকতে হবে। আমি কি তোমার বাপের চাকর? রাম তখন এই বলে এক চড় মারার জন্য সে হাত তোলে। শিবানী ভয় পেয়ে পিছিয়ে যায়। সে খুব আপসেট হয়ে যায় রামের এই ব্যবহারে। রেস্তোরাঁ সবাই তখন তাদের দেখছে, সবার নজর তখন তাদের দিকে। শিবানী কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। রাম পেছনে অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সন্ধ্যায় সে তার বন্ধুর সাথে ড্রিঙ্ক করতে থাকে। বলে, আমি আগে থেকেই আপসেট ছিলাম। ওর সাথে দেখা করতে যাওয়ার সময়ই একটা কারের সাথে আমার ধাক্কা লাগে। কি করেছি আমি? হাত তুলেছিলাম, কিন্তু আমি চট তো আর মারিনি। সন্তু বলে, শিবানী একটা বেঙ্গালুরুর ফার্মে জব পেয়েছে। সেই আনন্দটাই ও তোমার সাথে শেয়ার করতে চেয়েছিল, কিন্তু তুমিই তাকে বারবার হার্ট করেছো। সে তাও বারবার কম্প্রোমাইজ করে গেছে, কিন্তু তোমার এই রুডনেসের কোনো লিমিট নেই। রাম বলে, ও তো সব আমাকে আগেই বলতে পারতো, তা না বলে ফ্রেন্ডস, পার্টি, এসব কি? এসব বলে আমার মাথা গরম করেছে। সন্তু বলে, যা হবার হয়ে গেছে, ওকে ডেকে উইশ করো, সব ঠিক হয়ে যাবে। রাম বলে, ধুর, ও আমাকে পাবলিকের সামনে অপমান করেছে, আমি ওকে ডাকবো না? ওই আসুক আমার কাছে। সন্তু বলে, বন্ধু, ভুলটা তোর, বাড়াবাড়ি করিস না, ওকে কল করে ডেকে নে, ডেকে সব বুঝিয়ে বল। রাম তখন রেগে যায়, বলে, ধুত্তরি, আমি কল করব না। এই তুই কার দিকে বলতো, আমার দিকে নাকি ওর দিকে? কেন আমাকে কম্প্রোমাইজ করতে বলছিস, ক্ষমা চাইতে বলছিস? আমাকে ইরিটেট করছিস কেন? শোন, শেষবারের মতো বলছি, আমি রাম সিদ্ধেগৌড়া কখনো কোনো মেয়ের সামনে মাথা নিচু করব না, কোনো মেয়ের কাছে আমি ছোট হব না, বলে ঢকঢক করে মদ পান করতে থাকে। রাম অপেক্ষা করে শিবানী ওকে কল করবে। দিনের পর দিন যায়, কিন্তু শিবানীর কল আর আসে না। মোবাইলে রিং হলেই রাম ছুটে আসে, ভাবে শিবানীর কল এসেছে, কিন্তু দেখে না অন্য কারো ফোন, মায়ের ফোন বা অন্য কারো ফোন। এভাবেই মাসের পর মাস কাটতে থাকে। রামের দাড়ি অগোছালো হয়ে যায়, ড্রিঙ্কের পরিমাণ বাড়তে থাকে, কিন্তু না, শিবানীর মেসেজ বা কল কিছুই আসে না। রাম একসময় বুঝে যায় যে তার সঙ্গে শিবানীর সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। রাম ভীষণ কষ্ট পেতে থাকে। সন্তু শেষে আর থাকতে না পেরে রামের মাকে সব ঘটনা বুঝিয়ে বলে। এক রাতে রাম তার ঘরে বসে একা একা মদ খাচ্ছে, তখন তার মা ঢোকে। মাকে দেখে রাম মদের বোতলটা লুকানোর চেষ্টা করে, সিগারেটের প্যাকেটটা লুকানোর চেষ্টা করে। তার মা বলে, থাক, মায়ের সামনে আর অভিনয় করতে হবে না, শিবানীকে কল কর, ওর সাথে কথা বল। দর্শক বন্ধুরা, সম্পর্ক কখনো কখনো এমন সন্ধিক্ষণে আসে যখন শুধুমাত্র কথা না হওয়ার কারণে সম্পর্কে ফাটল বাড়তে থাকে। রাম আর শিবানীও এর ব্যতিক্রম নয়। রামের মা আবার বলে, শিবানীকে সরি বল, ক্ষমা চেয়ে নে, সব ঠিক হয়ে যাবে। ফোনটা রামের হাতে গুঁজে দেয়, বলে, কল কর। রাম ফোনটা ছুঁড়ে ফেলে, বলে, আমার যা ইচ্ছা তাই করবো, আমার ব্যক্তিগত ব্যাপারে তুমি নাক গলাতে এসো না তো। তার মা বলে, আমি তোর মা, আমি নাক না গলালে কে সমাধান করবে শুনি? বিয়ে করে নে রাম, শিবানীকে বুঝিয়ে বল, ওকে তুই বিয়ে করে নে। আমি যতদিন শক্ত সমর্থ আছি তার মধ্যেই তুই বিয়েটা করে নে, তোর জীবনটা এভাবে নষ্ট করিস না। রাম বলে, আমার কাউকে দরকার নেই, আমি নিজেই নিজের কেয়ার নিতে পারবো। রাম রাগ করে উঠে চলে যায়। ধীরে ধীরে রামের মদ খাওয়া আরো বেড়ে যায়। একদিন মদ খেতে খেতে সন্তুকে বলে, বুঝলি ভাই, আমার প্রথম দিনই বুঝে যাওয়া উচিত ছিল যেদিন সে আমাকে মিথ্যে বলেছিল র্যাগিংয়ের টাস্ক কমপ্লিট করার জন্য। ও একটা ডাইনি, আমার সঙ্গে খেলা করে গেল, টাটা করে দিল আমাকে, টাটা মাই ফুট। এমন সময় রামের মায়ের কল আসে। রাম কেটে দেয়। সন্তুকে বলে, আমার মাদার ইন্ডিয়া, সেও টেন্সড, তুইও আমাকে নিয়ে টেন্সড, তোরা আমাকে নিয়ে তো টেন্সড কেন বলতো? কই, আমার তো কোনো টেনশন হচ্ছে না। এরপর সন্তুর মা সন্তুর ফোনে কল করে। রাম বলে, বন্ধু, ফোন ধরিস না, আমার মা তোর মাকে দিয়ে কলটা করাচ্ছে আমাকে বোঝানোর জন্য। রামের কথায় সন্তু কলটা ধরে না, কিন্তু আবার ফোন আসে, তখন সন্তু ধরে। সন্তুর মা বলে, রামের মা আর বেঁচে নেই, সন্তু মারা গেছে এখনই। সন্তু তখন নেশার ঘরে বেহুঁশ রামকে জাগানোর চেষ্টা করে, জল ছিটিয়ে ওঠায়, তার মায়ের মৃত্যু সংবাদটা জানায়। রাম ফ্যাল করে বোকার মতো চেয়ে থাকে। রাম বাড়ি ফেরে, তার মায়ের মৃতদেহের সামনে গিয়ে দাঁড়ায়। রামের বাবা বলে, রাতে হঠাৎ বুকে ব্যথা উঠে হার্ট ফেল করে, আমি যখন বুঝে হসপিটালে নিয়ে গেলাম ততক্ষণে সব শেষ। রাম তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে। সকলে একে একে মাটি দেয়। খবর পেয়ে শিবানীও সেখানে চলে আসে। রাম তাকে দেখতে পায়। শিবানী তার গাড়িতে গিয়ে উঠলে রাম তার পাশে গিয়ে বসে, বলে, তুমি আমাকে শেষ করে দিয়েছ, কেন আজ এই মিথ্যা সিম্পাথি দেখাতে এসেছ? শিবানী বলে, আমি আন্টির জন্য এসেছিলাম, তোমার জন্য না। রাম বলে, আমার মার সাথে তোমার কিসের সম্পর্ক? শিবানী তখন বলে, তোমার মা একদিন আমার সাথে দেখা করেন, বলেন আমার ছেলে রুড বিহেভ করে, কিন্তু ওর মনটা নরম, ও তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু ওর ইগো ওকে ধ্বংস করে দিচ্ছে। ফ্ল্যাশব্যাকে দৃশ্যটা দেখানো হয়। শিবানী তার মাকে বলছে, ও যদি আমাকে ভালোবাসে তাহলে কেন কল করলো না? রামের মা বলেন, আমি ওর হয়ে ক্ষমা চাইছি। শিবানী বলে, আন্টি প্লিজ, আপনি এভাবে বলবেন না, আপনিই বলুন, এমন মানুষের সাথে আমি কি করে থাকবো? এত ইগো থাকলে সংসার করব কি করে? রামের মা তখন ফিরে চলে আসেন। সব শুনে রাম শিবানীর গাড়ি থেকে নেমে যায়।
শিবানী সেখান থেকে চলে আসে। রাম মায়ের মৃত্যুতে খুব দুঃখ পায়। মদ খাওয়া তার আরও বেড়ে যায়। ঠিকঠাক খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সে উপলব্ধি করে মা যখন ছিল তখন মায়ের মর্ম বুঝতে পারেনি। তার মনে পড়তে থাকে মায়ের যত্ন। ব্যাকগ্রাউন্ডে গান চলতে থাকে, মা, আমার মা, আমায় ক্ষমা করো মা, আমার কাছে ফিরে এসো মা। ছোটবেলার কথা রামের মনে পড়ে, কিভাবে সে খেলতো আর তার পেছনে ছুটে ছুটে তার মা তাকে খাইয়ে দিত। একদিন রাম বাবার ঘরে ঢুকে দেখে মেঝেতে তার মায়ের মঙ্গলসূত্র পড়ে আছে। সেটা হাতে তুলে অবাক হয়ে বাবাকে জিজ্ঞাসা করে, মায়ের মঙ্গলসূত্র নিচে পড়ে কেন? তার বাবা বলে, তোর মনে আছে তুই যখন বুলেট চেয়েছিলি তখন তোর মা কিছু টাকা দিয়েছিল, বলেছিল একটু একটু করে সংসারের টাকা জমিয়ে রেখেছিল, কিন্তু আজ বুঝতে পারছি ও তার মঙ্গলসূত্র বেচে টাকা দিয়েছিল আর নিজে এই ইমিটেশনের নকল চেনটা পরে থাকতো। রামের মনটা বিষণ্ণ হয়ে যায়। তার মনে পড়ে ছোটোখাটো প্রয়োজনে, আমার বই কোথায়, আমার পেন কোথায়, মা টিফিন দাও, মা জল দাও, মা আমার জুতো মুছে দাও থেকে শুরু করে সব ডাকে ওর মা কিভাবে ছুটতে ছুটতে এসে সব করে দিত। আর ব্যাকগ্রাউন্ডে গান চলতে থাকে, মা তুমি কোথায়, এখন আমি কাকে ডাকবো মা, এখন আমি কাকে ডাকবো? জন্মানোর সময় তোমায় ব্যথা দিয়েছি, তারপর থেকে ব্যথা দিয়েই গেছি, কখনোই তোমার ভালোবাসা যত্নের মূল্য দিতে পারিনি। ফিরে এসো মা, ফিরে এসো। রাম তার মায়ের ভালোবাসা উপলব্ধি করে। সে তার মা যে ঠাকুরের ছবিকে পুজো করতেন সেইটি সরিয়ে সেখানে মায়ের ছবিটা রেখে শ্রদ্ধা জ্ঞাপন করা শুরু করে। তার মা চেয়েছিল সে শিবানীর কাছে ক্ষমা চেয়ে নিক, তাই রাম সন্তুকে দিয়ে শিবানীকে রাজি করায় একদিন দেখা করার জন্য। শিবানীর সামনে গিয়ে বলে, আমি ভুল করেছিলাম, যা করেছি তার জন্য সরি, আমাকে ক্ষমা করে দাও, যা হয়ে গেছে হয়ে গেছে, চলো নতুন করে শুরু করি, আই অ্যাম সরি বলে শিবানীর হাতটা ধরে দেখে তার আঙুলে নতুন এনগেজমেন্ট রিং। শিবানী বলে, তুমি যদি ঠিক সময়ে সরিটা বলতে তো আজ আমাদের জীবনটা অন্যরকম হতো। অনেক দেরি হয়ে গেছে রাম, অনেক দেরি হয়ে গেছে। শিবানী তার ব্যাগ থেকে তার বিয়ের ইনভিটেশন কার্ডটা বের করে রামকে দেয়, বলে, উইশ ইউ অল দ্য বেস্ট রাম। সম্ভবত সেই বেস্ট ফ্রেন্ডের সাথে শিবানীর বিয়ে ঠিক হয়ে গেছে। শিবানী চলে যায়। সন্তু এসে রামের কাছে বসে। রাম বলে, আমি ভুল ছিলাম, শিবানী বুঝে গেছে তাই চলে গেছে, আর আমার মা আমার ভুল বুঝতে পেরে আমাকে সংশোধন করার চেষ্টা করেছে, কিন্তু আমি কোনোদিন শুনিনি। রাম সন্তুর কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে আর বলতে থাকে, আমি ফালতু লোক, আমি ফালতু লোক। সন্তু তাকে সান্ত্বনা দেয়। এরপর একদিন রামের বাবা বলে, তোর মা যে মেয়েটাকে দেখেছিল তোর জন্য তাকে একবার দেখে আয় না, যদি তোর ভালো লাগে। রাম বলে, বাবা আমার দেখার দরকার নেই, মায়ের শেষ ইচ্ছা ছিল, আমি সেটা পূরণ করব, আমি বিয়েতে রাজি। রামের বাবা বলেন, একবার ছবিটা তো দেখ। রাম বলে, না তার দরকার নেই, আমার মা ওকে পছন্দ করেছিল, আমি ওকেই বিয়ে করব। রামের বিয়ে ঠিক হয়ে যায়। বিয়ের দিন বিশাল আয়োজনের মাঝে সন্তু ব্যস্ত হয়ে ঢোকে। পুরোহিত ঠাকুর বিয়ে পড়ানোর জন্য রেডি। সন্তু রামকে বলে, চল চল বিয়ের পিঁড়িতে বসতে হবে, পুরোহিত ঠাকুর তো রেডি, আমি মেয়েটাকে ডেকে আনি। সন্তু মেয়েটাকে ডাকতে তার ঘরের সামনে গিয়ে অবাক হয়ে যায়। দেখে মেয়েটি চেয়ারে বসে বসে ড্রিঙ্ক করছে আর টলমল করছে। তার বাবা মাও তার কাছে বসে আছে। বাবা মার সামনে বসে ড্রিঙ্ক করতে দেখে সন্তু খুবই অবাক হয়, এ কেমন মেয়ে। মেয়েটিকে তার বাবা মা ধরে দাঁড় করানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি ঠিকভাবে দাঁড়াতেও পারে না। তার বাবা মা মেয়েটিকে বলছে, ভুলভাল কিছু করিস না, বিয়ে পর্যন্ত ঠিকভাবে দাঁড়া। মেয়েটি হু হু করে মাথা নাড়ে। তারা বেরিয়ে গেলে সন্তু কনফার্ম হওয়ার জন্য ওই ঘরে ঢুকে দেখে একটি হুইস্কির বোতল। সে যেটা ভেবেছিল ঠিক তাই, সে বোতলটা পকেটে ঢুকিয়ে ছোটে রামকে জানানোর জন্য। বলতে বলতে যায়, একেবারে হাতে নাতে ধরেছি, এক্ষুনি জানাতে হবে, না হলে বড় সড়ো গন্ডগোল হয়ে যাবে। কিন্তু গন্ডগোল যা হওয়া ততক্ষণে হয়ে গেছে। সন্তু রামকে বলার চেষ্টা করে, ভাই 2 মিনিট, একটা আর্জেন্ট কথা আছে। রাম তাকে থামিয়ে দেয়, বলে, এরকম শুভ মুহূর্তে এখন আর কিছু বলিস না। সন্তু বলে, এখন তুই যদি শুনিস তো এই মুহূর্তটা শুভ থাকবে না। রাম তাও বলে, এই যা তো এখন, যা, পরে শুনবো। সন্তু রামের বাবাকেও বলার চেষ্টা করে, কিছু একটা গন্ধ পাচ্ছেন আঙ্কেল? রামের বাবা বলে, হ্যাঁ একটা বাজে গন্ধ পাচ্ছি। তখন ওই মেয়েটির বাবা বলে, আরে ওটা পচা আপেলের গন্ধ। রামের বাবা তখন সন্তুকেই বকে, বলে, কি অ্যারেঞ্জ করেছিস? পচা আপেল ঢুকিয়ে রেখেছিস ফলের ঝুড়িতে আর এসেছিস আমাকে গন্ধ শোকাতে। সন্তু মরিয়া হয়ে তখন মদের বোতলটা পকেট থেকে বের করে, বলে, এটা শুকুন। রামের বাবা তখন তাকে এক ধমক দেয়, বলে, এই শুভ মুহূর্তে আমাকে মদের বোতল শোকাতে এসেছিস, যা ভাগ এখান থেকে। বেচারা সন্তু কি আর করে। ততক্ষণে বিয়ের মন্ত্র মাঝপথে, তাড়াহুড়ো করে বিয়েটা হয়ে যায়। সন্তু মনমরা হয়ে বিয়ের পর রামের কাছে গিয়ে বসে, বলে, ভাই তোর বউ মুত্তুলক্ষ্মী আসলে নেশাড়ু মদখোর লক্ষ্মী। রাম বলে, আমি জানি। সন্তু বলে, জানিস, তাও বিয়ে করলি? রাম বলে, হ্যাঁ, আমি ওর রুমের দিকে যখন যাচ্ছিলাম তখনই দেখলাম মদ খাওয়ার জন্য ও জলের জন্য বাবার সাথে ঝগড়া করছে। ওর বাবা জল আনতে এসেছিল, আমি ওর বাবার হাতে জলের বোতলটা দিয়েছিলাম। সন্তু বলে, তুই সব জানলি তাও বিয়ে করলি? রাম বলে, হ্যাঁ তাও করলাম।
আমার মা ওকে পছন্দ করেছিল। আমি এই মেয়েকে আস্তে আস্তে ঠিক সংশোধন করে নেব। সন্তু বলে, আমি এতদিন জানতাম ভালোবাসা অন্ধ, আজ জানলাম মায়ের প্রতি ভালোবাসাও অন্ধ হয় কখনো কখনো। রাম বলে, বাবা যদি জানতে পারে তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, তা আমাদেরকেই কোনোভাবে সব ম্যানেজ করতে হবে। এরপর রামের কেনা নতুন বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান, নতুন বউয়ের সেখানে প্রবেশ হবে। অনুষ্ঠানের জন্য একটি পাত্রে শস্যদানা রাখা হয়। রামের বাবা বৌমাকে বলেন, বৌমা, এই বাড়িতে তোমাকে স্বাগত, এটা রাম তোমার জন্য কিনেছে। তুমি ডান পা দিয়ে এই শস্যদানার পাত্রটা ঠেলে দাও, দানাগুলো মেঝেতে ছড়িয়ে পড়ুক, আর প্রবেশ করো। এভাবেই ঘরে লক্ষ্মী আসবে। বৌমা তখন মদের নেশায় চুর, সে তখন চোখে ঝাপসা দেখছে। সে বলে, আরে কোন পাত্রটা ঠেলবো, এখানে তো দুটো আছে। রামের বাবা বলে, বৌমা, এখানে তো একটাই পাত্র আছে। বৌমা তখন টলতে টলতে ধপাস করে পড়ে বেহুঁশ হয়ে যায়। তাকে হসপিটালে ভর্তি করতে হয়। রাম আর সন্তুর সঙ্গে খবর পেয়ে মুত্তুলক্ষ্মীর বাবা মাও সেই হসপিটালে যায়। রাম আর সন্তু একদিকে ওয়েট করছে, আর তারা অন্যদিকে। ওদিকে নার্স মুত্তুকে বমি করিয়ে সুস্থ করার চেষ্টা করছে। মুত্তুর মা তার বাবাকে বলে, চলো আমরা রামকে সব খুলে বলি। মুত্তুর বাবা বলে, না না, এখন বলা যাবে না, কিছুদিন পরে বলবো। ততক্ষণে মুত্তু কিছুটা সুস্থ হয়, আর ডাক্তারবাবু বাইরে বেরিয়ে রামকে বলে, ও অতিরিক্ত মদ্যপানের কারণে অ্যালকোহল পয়জনিংয়ের শিকার। রাম তখন বলে, আমাকেও অ্যালকোহল ছাড়তে হবে, আর ওকেও ধীরে ধীরে ছাড়াতে হবে। তারা চারজনে এরপর মুত্তুকে দেখতে ঢোকে। মুত্তু তখন শুয়ে শুয়ে মোবাইল ঘাঁটছে। তার বাবা মা রাম আর সন্তুকে বোঝানোর চেষ্টা করেন, ও কিছুক্ষণ এরকম ডিস্টার্ব থাকে, এরপর একটু পরেই ঠিক হয়ে যাবে, তোমরা একটু বাইরে যাও, আমরা দেখছি। রাম আর সন্তু হাসি মুখে, ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমরা বুঝি বলে বেরিয়ে যায়। এরপর রাম তার বউ মুত্তুকে নতুন বাড়িতে নিয়ে আসে, হাতে চাবি দেয় আর বলে, কিছু প্রয়োজন হলে আমাকে বলবে। মুত্তু বলে, হ্যাঁ ঠিক আছে, এখন তুমি বাইরে যাও, আমি চেঞ্জ করব। রাম হ্যাঁ ঠিক আছে বলে বাইরে বেরিয়ে যায়। রাম বেরিয়ে এলে মুত্তু তার ওয়ার্ডরোব খুলে তার লাগেজ ব্যাগ থেকে একটা একটা করে মদের বোতল সাজিয়ে রাখে। এরপর ফুলসজ্জার জন্য সাজানো ঘরে রাম ঢোকে, কিন্তু চমকে যায় মুত্তুর কাণ্ড দেখে। মুত্তু একটা ছুরি তাক করে তার দিকে হেঁটে আসছে, আর রামকে দেখিয়ে দেখিয়ে ছুরিটা বিছানায় রাখা গোলাপ পাপড়ির ওপরে রেখে দেয়।